এই কুটি, সেই কুটি, তোর উনুনের পোড়া রুটি। সেই রুটি তুই খাবি না? আমার কথা শুনবি না? আয় কুটি, তুই ফিরে আয়, যাচ্ছে দানা খেতে আয়। আমার দানা সুখে গড়া, তোর মুখে শিল নড়া। অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম এমনই একটা তরতাজা যৌবনে ভরা মেয়ে। আজ এর সন্ধান পেলাম। কি চাস তুই? কি চাস? নিজের অস্তিত্ব স্মরণ করে সামনে আয়, সামনে আয়, দেখা দে বলছি। মা তারার দিব্যি, আমার পিছনে লাগিস না। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আবারও বছর কুড়ি পার হয়ে যাবে, তখনও প্রেমিকার কথা মনে রয়ে যাবে। বড্ড হিংসে যে ছিল তার মনে, তবুও তার কথা মনে পড়ে যাবে। জীবনটা একটা মস্ত বড় গেম, তাই বলে কি ভুলে যাব ওটাই ছিল আমার প্রথম প্রেম। পেছন থেকে নন্দিতা দেখছিল কি মেরে, আর অন্তরের অতি গভীর থেকে মনন করছিল, বাকিটা জীবন আমাকে কি তবে এভাবেই থেকে যেতে হবে? সে হয়তো নিজের অন্তরে অন্যজনের কথা আজও ভাবে, তাই লেখে। না হলে কই, আমাকে নিয়েও তো কোনো কিছু লেখে না। তখনই মাথাটা হালকা এড়ে ভাবে নন্দিতার দিকে তাকিয়ে আবারও কলম আর কাগজে মন স্থির করে উত্তর দেয়, আরে লিখি, তোমায় নিয়েও লিখি গো নন্দী। হ্যাঁ, ছাতার মাত্রা লেখো। চোখ আমার দিকে থাকলেও মন থাকে সেই যে পলাশনগরে। পালঙ্কের মাঝখান থেকে উঠে একেবারে জানালার পাশে হুড়মুড়িয়ে উঠলেন লেখক অভিজিৎ সেন, আর তার নতুন বিবাহিত স্ত্রী নন্দিতা মজুমদারকে কাছে টেনে বুকের বাঁ পাশে এনে বসালেন। কিছুক্ষণের জন্য যেন মনে হলো বসন্ত লেখকের দোরগোড়ায় এসে ধাক্কা খাচ্ছে। নিজের বউয়ের কপালে একটা চুমু লেপন করে উত্তর দেয়, কল্পনায় তো সুচিত্রা সেনও আসে, তবে তাই বলে কি আমি উত্তম কুমার হয়ে যাই নাকি শোনা? এই শিল্পী সত্তা জীবন বড়ই বেদনার গো। কখন কোন মুহূর্তে কি এসে আমার অন্তরের দোরে কড়া নাড়ে খেয়ে জানে। আর আমাকে না চাওয়ার সত্ত্বেও ছুটে যেতে হয় সেদিক পানে। হ্যাঁ, সেই জন্যই আজও তার দিকে ছুটে যাওয়ার ইচ্ছা করে, তাই না আমার ছোট সাহিত্য সম্রাট? ছাড়ো ছাড়ো তো, ব্যাগ গোছাতে হবে, অনেক কাজ। আরে আরে কেন, কোথায় যাওয়া হবে? লেখক অভিজিৎ সেন কিছুটা হতবাক হয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলেন। নন্দিতা বেশ ব্যস্ততার সাথে উঠে অন্য ঘরে আলমারির দিকে যায় আর বলতে থাকে, কাল বাদে পরশু ছোট ভাইয়ের পইতে, খেয়াল আছে? না, তা তো থাকবে না মশাইয়ের। সাহিত্য চর্চার নাম করে কোথায় কোন সুন্দরী মেয়েকে নিয়ে ভাবা যায় সেটার খেয়াল থাকে খুব। আহা নন্দী, কিন্তু ভাইয়ের বিয়ে। আগে বিয়ে না, পইতে জনাব। হ্যাঁ, ওই একই কর্মকাণ্ড। যাকে মানে ওই পলাশনগর তো। আহারে, আগে বলবে তো। তা কটার ট্রেন? তা তো মনে থাকবে। হ্যাঁ, দেখছো তো, নিজের শ্বশুরবাড়ির কথা মনে নেই এখন। আপনি যান, স্নান সেরে তাড়াতাড়ি রেডি হলে খুব খুশি হব। দুপুর 3টে ট্রেন ধরবো, বোঝা গেল? আরে তুমি চিন্তা করো না, এক্ষুনি যাচ্ছি আমি। লেখকের পলাশনগর নিয়ে একটা আলাদাই আগ্রহ আছে বলে মনে হয়। তা না হলে নন্দিতা দেবী এত চটে যাওয়ার মতো তো মেয়ে না। যাই হোক, বেলা হতে না হতেই রওনা দিল তারা তাদের পার্শ্ববর্তী স্টেশন কোপাইডাঙ্গা থেকে। ট্রেনে উঠে তৎক্ষণাৎই একটা জায়গার ব্যবস্থা করে দিয়ে অভিজিৎ নিজের ট্রেনের হাতল ধরে কাক ভেজার মতো দরদার করে ঘেমে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বউয়ের শাড়ির আঁচল লেখকের বদনখানির দিকে এগিয়ে আসছে। এভাবেও ঘন্টা দেড়েক ট্রেনের মধ্যে কাটিয়ে
তারা পৌঁছে গেল পলাশনগর স্টেশনে। ট্রেন থেকে নেমে ব্যাগপাতি নিয়ে একটা কাঁচা রাস্তা ধরে তারা হাঁটছে দুজনে। মাঝে মাঝে একে অপরের দিকে চেয়ে চেয়ে দেখছে আর বলছে, যাই বলো গিন্নি, তোমাদের গ্রামে কিন্তু একটা আলাদাই মজা আছে, বুঝলে? নন্দিতা একটা তাচ্ছিলের হাসি হেসে অভিজিৎকে উত্তর দেয়, লেখক মানুষ, আগে গ্রামটা উচ্চারণ করতে শেখো গো। সবার সামনে আমার মান সম্মানটা ডুবিও না। বঙ্গবাসীর স্টুডেন্ট, বাংলায় অনার্স, ছি 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 ছি। ধুর, তুমি ইদানিং আমার সাথে ভীষণ মশকরা করছো। দাঁড়ো দেখি একটা ভ্যান রিক্সা পাই কিনা। এইভাবে তো আর সারাটা পথ হেঁটে যেতে পারবো না, সন্ধ্যা নামছে। হ্যাঁ তাই দেখো। অভিজিৎ হাতে রাখা মোটা ট্রলি ব্যাগটাকে পাশে রেখে নন্দিতাকে একটা দোকানের শেডের তলায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেল সামনের দিকে। কিছুক্ষণের মধ্যে দেখে একটা বৃদ্ধ লোকের ভ্যানে করে অভিজিৎ আসছে দূর থেকে। কাছে এসেই অভিজিতের ডাক, নন্দিতা, একটা ভ্যান পেয়ে গেছি, তাড়াতাড়ি আসো, উঠে পড়ো। ব্যাস, সাথে সাথেই তারা রওনা দিল লেখকের শ্বশুর বাড়ি পলাশনগর, মূল গ্রামের দিকে। ঘোর সন্ধ্যা, গ্রামীণ জীবন, লণ্ঠনের আলোগুলো ধীরে ধীরে চোখে পড়ছে দূর থেকে। গুবরে পোকাগুলো ভ্যানের চাকার সাথে সাথে যেন মিলিয়ে ছন্দে ডাকছে। কোথাও মাঝে মাঝে দুই একটা জোনাকের আলো চোখে পড়ছে, আবার তার সামনে গেলে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই চালক তাদের দিকে কিছুক্ষণ চেয়ে বলে, সন্ধ্যা নেমে গেছে বাবু, আমি কিন্তু ওই কুমোরপাড়ার দিকে আমার গাড়িটা নিয়ে যেতে পারবো না, এই আগে থেকে বলে দিলাম। লেখক অভিজিৎ কিছুটা ঠাট্টার সাথে বলে, আচ্ছা, কিন্তু কেন? ওদিক দিয়ে গেলে তোমার হবেটা কি? প্রাক্তনের বাড়ি? পাশে বসে থাকা নন্দিনীও এক তড়িৎ হাসি দিয়ে চালককে বলে, নিশ্চয়ই কাকামশাইয়ের গিন্নির বারণ আছে। এই বলে দুজনে অট্টহাসিতে মেতে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে সামনের দিকে ভ্যানটাকে এগিয়ে নিয়ে গেল চালক হরিহর। এরপর একটা শুকনো কাশি দিয়ে তাদের দিকে আড়মুড়ে চেয়ে বলে, রবীন্দ্রনাথের কুমোরপাড়ার গরুর গাড়ি পড়েছেন না আপনারা? কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায়। হ্যাঁ, বংশী বদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। তখন হরিহর কিছুটা রাগান্বিত হয়ে উত্তর দেয়, না 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 না, গাড়ি চালায় অম্বালিকা, সঙ্গে থাকে তার প্রেত জলিকা। আর ওই জালের সংস্পর্শে যদি কোনো রক্তে মাংসে গড়া মনুষ্য শরীর যায়, তবে তার ইন্তেকাল নিশ্চিত। অভিজিৎ কিছুটা অধৈর্য হলো এবার। আচ্ছা কাকা, তুমি কি এত রাতে গাজা টাজা টেনে গাড়ি চালাও নাকি? হ্যাঁ, নাকি সস্তার পাউচ গিলে আছো? এত রাতে এসে গালগপ্প জুড়ে বসেছো। 2 পয়সা লাগলে বেশি নাও, ঠিক আছে, কিন্তু এত রাতে গ্রামে আসা নতুন লোককে হেনস্থা করা কি ভদ্রলোকের কাজ? নাও, এখন চলো তো বাড়া, 50 টাকা বাড়িয়ে দেবো খুন। টানো গাড়ি টানো। কিন্তু সেটা আর হচ্ছে না। হরিহরের এক কথা, না 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 বাবু, আমি বড় জোরে আর কিছু দূর এগিয়ে দিতে পারি, তারপর আমার যাত্রা শেষ বাবু। আমি অকালে মরতে চাই না, আমার বাড়িতে গিন্নি ছেলে বউ আছে। না না, পয়সা আমি কি করব, আমার যা হয় আমার হয়ে যায়। পয়সা লাগবে না বাবু, পয়সা লাগবে না, জান চাই জান বাবু, জান চাই। চলুন চলুন, কিছু দূর ছেড়ে আসি। এই বলে সে ধীরে ধীরে পুরাতন কাঠের ভ্যান ধাক্কা দিয়ে সিটে বসল। পাশে বসা নন্দিতা এবার অভিজিতের হাতটা একটু চেপে ধরে চোখে তাকিয়ে বলে, কি গো, আগের বছর নবান্নের পর আর এদিকে আসা হয়নি। এরপর মা, সাথে সাথে কিছুদিন পর বাবা, দুজনেই পরলোক গমন করল।
এরকম কাণ্ড কবে থেকে ঘটলো কি জানি বাপু। হরিহর ধীরে ধীরে ভ্যান এগোচ্ছে, আর ওরা দুজন ভ্যানের উপর নিম্ন স্বরে কথা বলছে সেই ভুতুড়ে ব্যাপার নিয়ে। এর মধ্যে হঠাৎ কোথা থেকে এক বিকট মাটির কিছু ভাঙার শব্দ তাদের কানে এলো। মুহূর্তেই শীতল হাওয়ার সঙ্গে মাঝে মধ্যে অদ্ভুত গরম ঝাপটা উঠতে শুরু করে। বরফের মতো ঠান্ডা একটা পচা আদিম গন্ধ নাকে ভেসে আসতেই তাদের বুক ধড়ফড় করে ওঠে। চোখে স্পষ্ট ভয়ের ছাপ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারা নিজেদের চোখে চোখে তাকাতে থাকে, যেন একটু ভয় পেল, একটু অবাক হলো। হরিহর ভ্যান থেকে এক লাফে নামে আর বলে, ওই তো ওই তো বাবু, সময় এসে গেছে বাবু, অম্বালিকার আসার সময় এসে গেছে। আপনারা নামুন, এক্ষুনি নামুন। হরিহরের তাড়াহুড়োতে অভিজিৎ আর নন্দিতা একটু বেঁকে বসে কাপা গলায় চাপা স্বরে উত্তর দেয়, আরে আরে, এ কি অসভ্যতামি! এখনো গন্তব্যস্থলে পৌঁছে পারলো না, নামিয়ে দেওয়া হচ্ছে। তুমিই তো বলে কুমোরপাড়া অবধি যাবে, সেই অবধিও গেলে না। কাকা আপনি এমন করতে পারেন না। হরিহরের চোখে মুখে যেন এক কঠিন জমাট ভয়ের ছাপ লেগেই আছে। যে কোনো মানুষ দেখলে বুঝে নিতে পারবে সেটা। না 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 মা, কোনো কথা আমি আর শুনতে চাই না। বাঁচতে চাইলে তোরাও ফিরে যা মা। আবার ভ্যান থেকে নেমে পড়, পয়সা দেওয়া লাগবে না। যা যা, আমি তোদের পুরো পথ ছেড়ে দিতে পারলাম না মা। তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামতেই হরিহর ভ্যান নিয়ে চম্পট। এদিকে অভিজিৎ তার বুক পকেট থেকে কিছু খুচরো পয়সা বের করতেই, আরে আরে, আপনি তো বেশ পাজি মানুষ তো। এই এত রাতে কিসব আজগুবি গপ্প ছেড়ে এদিকে মাঝপথে ছেড়ে দিয়ে বিদে হলেন, এদিকে নিজের টাকাটাও নিলেন না। আরে ও দাদা! হরিহর যেতে যেতে চেঁচিয়ে বলে গেল, ওই পথে যাইবেন না বাবু, আপনারা অন্য কোথাও চলে যান। এই রাতে বড় বিপদে পড়বেন, বড় বিপদে পড়বেন, বড় বিপদে। অভিজিৎ বিরক্ত স্বরে কিছু উচ্ছৃঙ্খল কথা তার দিকে ছুড়ে দিয়ে তার স্ত্রী নন্দিতাকে নিয়ে হাঁটা শুরু করে। আর কথা বলতে বলতে বলে, হ্যাঁ, তোমার বিপদের ক্যাতায় আগুন, শালা পাজি বুড়ো। এখন চলো বাকিটা পথ হেঁটে। নন্দিতা কিছুটা ভাবুক হয়ে মনে মনে প্রশ্ন আউড়ে অভিজিৎকে ধীর স্বরে বলে, কি গো, যদি সত্যি সত্যি বিপদ ঘটে তখন তখন কি হবে? অভিজিৎ তার ছেলের হাসি হেসে নন্দিতাকে উত্তর দেয়, কি হবে? যেহেতু অম্বালিকা একটা মেয়ের আত্মা, তাই সে ছেলেদের খাবে। তাই আমাকে খেয়ে নেবে আর তোমাকে খাবে না, তুমি পালিয়ে যাবে। ঢের সবসময় আর কি ভালো লাগে না কিন্তু অভি। এর মধ্যে হালকা পিটপিটে বৃষ্টি শুরু হয়ে যায়, আর কিছু দূরে গিয়ে সেই দম্পতি জুটি পুনরায় মাটির হাড়ি পাতিল ভাঙার বিকট শব্দ শুনতে পায়। শব্দটা তাদের পিছন দিক থেকেই আসে। চারপাশের পরিবেশ যেন হঠাৎ ঘন অন্ধকারে ঢেকে যায়। নন্দিতা দেবীর গায়ের রোম ভয়ে খাড়া হয়ে ওঠে। সে অভিজিতের হাত শক্ত করে আঁকড়ে ধরে, আর অভিজিৎ তাকে সহানুভূতি দিতে থাকে। এই এই নন্দিতা, আরে এই পাগল, এসব কোনো মানুষের চক্রান্ত, বুঝলে? আরে পাগলি মেয়ে, ওসব ভূত টুত কিছু হয় না গো, দুনিয়াদারি পাল্টাচ্ছে। বলো তো, তুমি অন্তত এমন করলে হয়? নন্দিতার বুক ধড়ফড় করছে ভয়। সে ভয়ার্ত চোখে অভিজিতের দিকে তাকিয়ে উত্তর দেয়, তুমি কি আগে এসেছিলে এখানে? আমার ওই বৃদ্ধ লোকটার কথায় কোনো ভুল মনে হলো না? হয়তো রয়েছে কোনো অজানা গল্প এই জায়গা নিয়ে। চলো ফিরে যাই, রাতটুকু স্টেশনে কাটিয়ে কাল ফিরবো বাড়ি। নতুবা সোজা বাড়ি চলো, আমার ভাইকে আমি কিছু একটা বলে দেবো। এখন চলো, আর দেরি করো না, কোনো অঘটন ঘটতে পারে। অভিজিৎ কেবলই নিজের অবচেতন মনে কিছু না কিছু ভেবে নন্দিতার কথায় সাড়া দিয়ে সামনে এগোতে যাবে। আরে কিন্তু ভাই, আচ্ছা ঠিক আছে, চলো ফেরা যাক। আর ঠিক তখনই তারা পিছনে ফিরবে,
এমন মুহূর্তে কোথা থেকে এক হিংস্র ঝোড়ো হাওয়া এসে তাদের কানে কানে এক রহস্যময় মোহময়ী নারীর কণ্ঠধ্বনি ভাসিয়ে দেয়। সে কণ্ঠ বড় অদ্ভুত, যেন অদৃশ্য বন্ধনে প্রতিটা মানুষকে বশ করে নিতে চায়। এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। অমনি নন্দিতা দেবী আতঙ্কে চিৎকার করে ওঠে, আর অভিজিৎ ঘাবড়ে গিয়ে স্তব্ধ হয়ে বোঝার চেষ্টা করে যে ব্যাপারটা আসলে ঠিক কি। ভয় পেও না নন্দিতা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কোনো মানুষের ফাঁদ। আরে আরে কে এই অপকর্ম শুরু করেছো? হ্যাঁ, সামনে এসো, সামনে এসো বলছি, সাহস থাকলে। এইভাবে গ্রামের মানুষকে হেনস্থা করে কি লাভ পাও? হ্যাঁ, সাথে সাথেই হাওয়া আর বৃষ্টির বেগটা হঠাৎ আরো বেড়ে গেল। ব্যাগ থেকে কালো ছাতা বের করতে যাবে এমন সময় মেঘের ফাঁক দিয়ে আদৌ অদ্ভুতভাবে তাদের গায়ে এসে পড়তে থাকে, আর সেই রহস্যময় নারী কণ্ঠ ক্রমশ জোরালো হয়ে উঠতে থাকে। এতদিন পরে এলি কেন? হাওয়ার গতিবেগ যত বাড়ে ততই সেই কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে, আমিও আর নন্দিতা দেবী প্রবল ভয়ের মধ্যে ছটপট করতে থাকে। সাথেই আছি। এসো। ও আমাদের মেরে ফেলবে, মেরে ফেলবে। কি গো তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলো? আমার আমার কেমন জানি লাগছে, মনে হচ্ছে আমার ভেতরে কিছু ঢুকতে চাইছে। আমি পারছি না। অভিজিৎ, আমাকে একটু খেতে দাও, একটু জল খেতে দাও। অভিজিৎ, দাঁড়াও দাঁড়াও নন্দিতা, দাঁড়াও, শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জল দিচ্ছি, দাঁড়াও। এইসব সামান্য জিনিসে আমার নন্দিতা ভয় পায় নাকি? হ্যাঁ, দূর পাগলি, একটু শান্ত হও। কিন্তু পরিস্থিতি একদম ভালো নয়। দূর থেকে কালো কিছু একটা তাদের দিকে ইশারা করছে, আর সেই হাঁড়ি পাতিল ভাঙার বিকট শব্দ ক্রমশ বাড়তে থাকে। মনে হচ্ছে অন্ধকার চিরে বিশাল কিছু ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সময় যতই এগোয় ততই হঠাৎ অভিজিৎ অনুভব করে তার পিঠের উপর হাড়ের মতো খসখসে 5টা লাঠির ন্যায় আঙুল কেউ তার কাঁধে রেখে দিয়েছে, যেটা বরফের ন্যায় শীতল। পিছনে ফিরতে যাওয়ার আগেই নন্দিতা সর্বপ্রথম সেই মুখচ্ছবি দেখেই জ্ঞানশূন্য হয়ে পড়ে, আর অভিজিৎ তাকাতেই সে অদৃশ্য। নিজের স্ত্রীর এমন করুণ অবস্থায় আর সেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে অভিজিৎ পাগলের ন্যায় আচরণ করতে শুরু করে দেয়। জীবনের প্রথমবার এই বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন সে। এখন তার একটাই চিন্তা, এই নারকীয় মায়াজাল থেকে বেরোতে পারলেই যেন তাদের নতুন করে জন্মলাভ। শয়তান, পিশাচ হয়েও এত ভীতিকর আচরণ কেন তোর? নাকি ভূতেদের বৈশিষ্ট্যই সরল মানুষদের ভয় দেখানো? কি চাস তুই? কি চাস? নিজের অস্তিত্ব স্মরণ করে সামনে আয়, দেখাতে বলছি। মা তারার দিব্যি, আমার পিছনে লাগিস না। এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। নিজেকে অনেকটা আত্মবিশ্বাসী করে শরীরের সমস্ত সাহস জড়ো করে সে ওই পিশাচকে কটূক্তি করতে থাকে, আর নিজের স্ত্রীর চোখে মুখে জল দিতে থাকে। নন্দিতা, আরে আরে এই নন্দিতা, চোখ খোলো নন্দিতা, চোখ খোলো। তোমার কিছু হয়নি নন্দিতা, কিছু হয়নি। মুহূর্তের মধ্যেই এক ঝোড়ো ঘূর্ণনের কুণ্ডলী বেয়ে তার মধ্যে থেকে প্রকট হয় এক কালো বিদঘুটে মেয়ের অবয়ব, যার ঘন কালো চুল বাতাসে উঠছে। মুখের চামড়া নেই, তাতে কেবল হাড় স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দীর্ঘদিন জলে পচে কীটপতঙ্গে খাওয়া এক বিকৃত দেহ। আর আর চারপাশ থেকে এক বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। গোটা পরিবেশ হঠাৎ স্তব্ধ হয়ে যায়,
অভিজিৎ স্বচক্ষে এই বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী হয়ে থমকে দাঁড়িয়ে থাকে। তবু বুকের রক্ত থেমে থাকে না। সেই কালো অবয়ব পিশাচিনীর ভঙ্গিতে তেড়ে আসতেই এ পথে মানুষ সন্ধ্যার পর আর আসে না, জানিস না? হ্যাঁ, নিশি পড়লে এই পথে রাজত্ব আমি করি। অভিজিৎ কড়া স্বরে উত্তর দেয়। কি চাস তুই? হ্যাঁ, কেন রাতের বেলা এই গ্রামের সরল মানুষদের তুই জ্বালাতন করিস? হ্যাঁ, এই সকল উত্তর আমি তোকে দেব না। আমার তো মনে অন্য চিন্তা। আমার ওই মেয়েকে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওর শরীরে বাসা করতে চাই এবার আমি। অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম এমনই একটা তরতাজা যৌবনে ভরা মেয়ে। আজ এর সন্ধান পেলাম। অভিজিৎ সেই পিশাচিনীর এমন বাসনার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। ওদিকে সেই পিশাচিনী তীব্র অভিলাষের ঘোরে তা দিন দিন করে বাদর নাচের মতো নেচে ওঠে আর অট্টহাসিতে ফেটে পড়ে এবং নন্দিতার দিকে নিজের বাম চোখের দৃষ্টি পড়তেই হাতের কাছে ছাতা নিয়ে যেন সেই পিশাচিনীর দিকে অগ্রসর হয়। এত বড় সাহস তোর? হ্যাঁ, এই নে, নে। ছাতার আগা ফুঁড়ে গেল সেই পিশাচিনীর বুকে, একেবারে এপাশ ওপাশ হয়ে, কিন্তু তার দেহে কিছুই হলো না। যেন হাওয়ার মধ্যে অভিজিৎ চলে গেল, একেবারে ছিটকে গিয়ে পড়ল দূরে কাদা জলে। তখনও ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর তীব্র হাওয়াও বইছে। হঠাৎ তার চোখে মুখে কালো অন্ধকার নেমে এলো। মনে মনে কেবল চিন্তা করছে, এ কোন মায়াজালে তারা এসে আটকে পড়েছে। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় সে পাচ্ছিল না। এদিকে নন্দিতার শরীরের কাছে গিয়ে সে পুরো মুখমণ্ডল প্রকাশ করল